একটা বিধানসভা কেন্দ্র কিভাবে একটা অঞ্চলের শাসনের ব্লুপ্রিন্ট বা রূপরেখা হয়ে উঠতে পারে। আজ আমরা নাগরাকাটার সেই গল্পটাই শুনব। এখানকার মাটির ডেটা মানে আসল তথ্য শুধু ভোট জেতার কৌশল নয়, বরং একটা গোটা অঞ্চলের ভবিষ্যৎ তৈরির চাবিকাঠি। চলুন এই ডেটা নির্ভর যাত্রার গভীরে প্রবেশ করা যাক। এই আলোচনায় আমরা 5টা ধাপে এগোব। প্রথমে আমরা নাগরাকাটার মাটির স্পন্দনটা অনুভব করার চেষ্টা করব। তারপর সেখানকার মাটি থেকে উঠে আসা সংকেতগুলো মানে ডেটা কি বলছে সেটা বুঝব। এরপর দেখব এই সংকেতগুলো কিভাবে 2021-এর জনাদেশ বা গণরায় তৈরি করল, আর সেই রায়ের ভিত্তিতে শাসনের একটা সম্ভাব্য রূপরেখা কেমন হতে পারে। সবশেষে আমরা ভাবব এই পুরো বিষয়টার বৃহত্তর তাৎপর্য কী। যে কোনো সংখ্যা বা ডেটা বিশ্লেষণের আগে সেখানকার মানুষ আর তাদের দৈনন্দিন জীবনটা বোঝা খুব জরুরি, কারণ মনে রাখতে হবে প্রত্যেকটা ডেটা পয়েন্টের পেছনে আসলে একজন মানুষের গল্প লুকিয়ে থাকে। চলুন সবার আগে নাগরাকাটার সেই হৃৎস্পন্দনটা অনুভব করি। তো নাগরাকাটা জায়গাটা ঠিক কোথায়? পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় একেবারে হিমালয়ের পাদদেশে ডুয়ার্স অঞ্চলের এক অসাধারণ জায়গা। এর পরিচয় দুটো জিনিসকে ঘিরে। একদিকে দিগন্ত জোড়ার সবুজ চা বাগান, আর অন্যদিকে প্রতি বছর ফুলে ফেপে ওঠা তিস্তা নদী। মানে একদিকে প্রকৃতি যেমন এখানকার মানুষের জীবিকার উৎস, ঠিক তেমনি অন্যদিকে একটা বিরাট চ্যালেঞ্জও বটে। আর এখানকার মানুষ, তারা কিন্তু রাজনৈতিকভাবে দারুণ সচেতন। নির্বাচনে সবসময় ৮০% বেশি ভোট পড়ে। এই এনর্মাস টার্নআউট প্রমাণ করে যে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে কতটা ভাবেন। তারা বিশ্বাস করেন তাদের একটা ভোট সত্যি পরিবর্তন আনতে পারে। আচ্ছা, এবার চলুন তথ্যের দিকে নজর দিই। তবে এগুলোকে শুধু সংখ্যা হিসেবে দেখবেন না। এই সংখ্যাগুলো আসলে নাগরাকাটার মানুষের প্রয়োজন, তাদের আশা আকাঙ্ক্ষা আর রাজনৈতিক পরিবর্তনেরই কণ্ঠস্বর। এই স্লাইডটা দেখুন। এটাই নাগরাকাটার রাজনীতির মূল ভিত্তিটা আমাদের চোখের সামনে তুলে ধরে। এটা একটা তফসিলি উপজাতি বা এসটি সংরক্ষিত আসন। এখানকার প্রায় অর্ধেক মানে ৪৯.২% মানুষই উপজাতি সম্প্রদায়ের। তার সাথে যোগ করুন প্রায় ১৪% এসসি জনসংখ্যা। এই সামাজিক সমীকরণটাই কিন্তু এখানকার রাজনীতির গতিপথ ঠিক করে দেয়। এবার দেখুন ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে কি নাটকীয় এক রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। বিজেপির ভোট শেয়ার প্রায় দ্বিগুণ হয়ে গেছে, মানে ২৭% থেকে সোজা ৫০% পৌঁছেছে। অন্যদিকে কংগ্রেসের ভোট ৩১% থেকে কমে মাত্র ৭% এসে ঠেকেছে। এই অসীম উত্থানটাই হল ২০২১ সালের জনদেশের মূল গল্প। এটা আমাদের বুঝতে সাহায্য করবে যে ভোটাররা ঠিক কি চাইছিলেন। তাহলে ভোটারদের মনে এত ক্ষোভটা ঠিক কোথায় ছিল? এই টেবিলটা সে উত্তরটা পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, ১ নম্বরে খারাপ রাস্তা, ২-এ প্রতি বছরের বন্যা, আর ৩-এ যুবকদের জন্য চাকরির অভাব। এই ৩টে মৌলিক সমস্যাই ছিল তাদের সবচেয়ে বড় অভিযোগ। এর সাথে ছিল স্থানীয় স্তরে দুর্নীতির অভিযোগ, যা কাটমানি নামে পরিচিত। এই দৈনন্দিন সমস্যাগুলোই কিন্তু শেষ পর্যন্ত ভোটের বাক্সে আছড়ে পড়েছে। সংখ্যাগুলো তো আমরা দেখলাম, কিন্তু এই সংখ্যাগুলোর পেছনের কৌশলটা কি ছিল? প্রশ্নটা হলো ২০২১ সালে এই ফলাফলটা ঠিক কেন হলো? চলুন এবার এর গভীরে গিয়ে ব্যবচ্ছেদ করা যাক। বিজয়ী প্রার্থী পুনা ভ্যাংরা, তার পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ। তিনি একজন স্থানীয় উপজাতি সম্প্রদায়ের মানুষ এবং প্রাক্তন সৈনিক। নিজের সম্প্রদায়ের মধ্যে তার বিশ্বাসযোগ্যতা আর স্থানীয় পরিচয়, এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। তার স্ত্রীও একজন পঞ্চায়েত সদস্য, যা একেবারে তৃণমূল স্তরে তার সংযোগকে আরও মজবুত করেছিল। তবে এখানে একটা কথা মনে রাখা দরকার, যে কোনো জনপ্রতিনিধির দায়িত্ব হল তথ্যভিত্তিক জন আলোচনাকে সম্মান করা, যা আমাদের সাংবিধানিক মূল্যবোধের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই বিরাট জয়ের পেছনে কিন্তু একটা সুচিন্তিত কৌশল ছিল। উৎস উপকরণে একে চতুর্মুখ মতবাদ বলা হয়েছে, মানে একটা 4-pronged অ্যাপ্রোচ। এর প্রথম স্তম্ভটাকে বলা হয়েছে শিব বা আগ্রাসন। এর মূল লক্ষ্য ছিল একটাই, বিরোধী দলের বিরুদ্ধে দুর্নীতি আর অরাজকতার মতো বিষয়গুলো খুব জোরালোভাবে তুলে ধরে ভোটারদের মনে একটা সংশয় তৈরি করা। কৌশলের দ্বিতীয় স্তম্ভ ছিল বিষ্ণু, অর্থাৎ স্থিতিশীলতা। একদিকে যেমন আগ্রাসী প্রচার ছিল, তেমনি ভোটারদের স্থিতিশীলতার আশ্বাসও দেয়া হয়েছিল। এর মধ্যে দুটো জিনিস ছিল, নিরাপত্তার প্রতিশ্রুতি আর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, যেমন পিএম আবাস বা আয়ুষ্মান ভারত ঠিকমতো মানুষের কাছে পৌঁছে দেওয়ার গ্যারান্টি। তৃতীয় স্তম্ভ ছিল ব্রহ্মা, উদ্ভাবন। এটা ছিল প্রচারের একেবারে আধুনিক দিক। হোয়াটসঅ্যাপ এবং ডেটা অ্যানালিটিক্সের মতো প্রযুক্তি ব্যবহার করে প্রত্যেক ভোটারের কাছে একেবারে নির্দিষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল, যাকে আমরা বলি মাইক্রো টার্গেটিং। আর চতুর্থ স্তম্ভ দুর্গা বা সুরক্ষা।
এখানে মহিলাদের নিরাপত্তা আর সম্প্রদায়ের স্বার্থ রক্ষার মতো পরিচয় ভিত্তিক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এই 4টি স্তম্ভ আগ্রাসন, স্থিতিশীলতা, উদ্ভাবন এবং সুরক্ষা সব মিলিয়ে একটা সম্পূর্ণ প্যাকেজ তৈরি হয়েছিল যা নির্বাচনে জয় নিশ্চিত করে। একটা বাক্য, এক লাইনেই যেন নাগরাকাটা সাধারণ মানুষের মনের সব ক্ষোভটা বেরিয়ে আসছে। ভাঙা রাস্তা, প্রতি বছর বন্যায় ডোবা ঘর আর ছেলে মেয়েদের জন্য কোনো কাজ নেই। এই সমস্যাগুলোর সমাধানই ছিল মানুষের আসল দাবি। এখন প্রশ্ন হলো, এর সমাধান কি? দেখুন, শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানও দরকার। এই অংশে আমরা দেখব কিভাবে নির্বাচনের সময় পাওয়া এই গভীর তথ্য আর অন্তর্দৃষ্টিকে একটা বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনায় বদলে ফেলা যায়, যা মানুষের জীবনকে সরাসরি ছুঁয়ে যাবে। এই হল সেই ডেটা নির্ভর শাসনের একটা সম্ভাব্য ব্লুপ্রিন্ট। খেয়াল করে দেখুন, এখানকার প্রত্যেকটা প্রতিশ্রুতি কিন্তু আমরা ভোটারদের অভিযোগে যা যা দেখেছিলাম সেগুলোরই সরাসরি উত্তর দিচ্ছে। 1 নম্বরের রাস্তার উন্নতি, 2 বন্যা নিয়ন্ত্রণ, আর তারপর স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সরকারি প্রকল্পের দ্রুত ডেলিভারি। শুধু কথাই নয়, এখানে একটা নির্দিষ্ট অঙ্কও দেওয়া হয়েছে। যেমন ধরুন, জাতীয় সড়ক দুটি আপগ্রেড করতে আনুমানিক 300 কোটি টাকা খরচ হতে পারে। ভাবুন একবার, এটা হলে শুধু মানুষের যাতায়াতের সময়ই বাঁচবে না, এলাকার পুরো অর্থনীতিটাই চাঙা হয়ে উঠবে। এটা শুনতে হয়তো খুব সাধারণ একটা লক্ষ্য মনে হতে পারে, কিন্তু নাগরাকাটার মতো একটা গ্রামীণ এলাকায় প্রত্যেকটা বাড়িতে পাইপের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার মানে কি জানেন? এর মানে হল মহিলাদের দৈনন্দিন জীবনের একটা বিরাট বোঝা কমানো আর সবার স্বাস্থ্যের উন্নতি ঘটানো। এটা একটা জাতীয় প্রকল্পকে মানুষের ঘরের দরজায় নিয়ে আসার সেরা উদাহরণ। যে কোনো সফল শাসনের ভিত্তি হল স্বচ্ছতা আর বিশ্বাস। যখন সরকারি সিদ্ধান্ত আর তথ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়, তখন সরকার আর নাগরিকের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়। এটা শুধু ভালো শাসন নয়, এটা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মর্যাদাকে সম্মান জানানো। আর এতে সব নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতির অধিকারও সুরক্ষিত থাকে। বেশ, আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার চলুন ভাবা যাক, এই সম্পূর্ণ বিশ্লেষণ থেকে আমরা বৃহত্তর প্রেক্ষাপটে ঠিক কী শিখতে পারি। তাহলে এই নাগরাকাটার এই কেস স্টাডি থেকে আমরা মূল কি শিখলাম? আমার মনে হয় 4টে বিষয় একেবারে স্পষ্ট। 1, স্থানীয় পরিচয়ে একটা বিরাট রাজনৈতিক শক্তি যার কোনো বিকল্প হয় না। 2, রাস্তা, বন্যা বা চাকরির মতো মাটির কাছাকাছি সমস্যাগুলোই আসল পরিবর্তনের ইঞ্জিন। 3, ডেটা নির্ভর কৌশল মানুষের ক্ষোভকে একটা ইতিবাচক জনাদেশে বদলে দিতে পারে। আর 4, একটা স্পষ্ট উন্নয়ন পরিকল্পনা কথার সাথে কাজের সেতু তৈরি করে। আর এটাই হল জনকেন্দ্রিক শাসনের আসল সারমর্ম। এখানে ডেটা শুধু ভোটের অঙ্ক কষার জন্য নয়, এটা মানুষের জীবনকে আরও উন্নত করার একটা শক্তিশালী হাতিয়ার। আর শেষ করার আগে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি নাগরাকাটার মতো একটা ছোট জায়গার জন্য ডেটার উপর ভিত্তি করে এত বিস্তারিত একটা পরিকল্পনা তৈরি করা সম্ভব হয়, তাহলে একবার ভাবুন তো, এই একই পদ্ধতি যদি সারা দেশে প্রয়োগ করা হয়, তাহলে সেটা আমাদের শাসনের ছবিটা কতটা বদলে দিতে পারে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।